This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার বাপ পয়সা বললো যাবো না। To take care of my children. Take care of my children if something happens to me. একদিকে অবরোধ আর একদিকে আক্রান্ত, দুয়ের মাঝের ফারাক কতটা? আপাতত আন্দোলন ও আক্রমণের ফারাক খুঁজছেন কেউ কেউ। সত্যি কি ফারাক রয়েছে? এসপি, এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি, প্রশাসনকে, আমরা কোনো বাইরে থেকে আসা বর্গী নয়। আইনজীবী তথা আন্দোলনের নেতা মোফাক্কিরুল ইসলাম জনতার উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, ভাইরাল হওয়া এই ছবিগুলো কবেকার? যেদিন মোথাবাড়িতে অশান্তি বেঁধেছিল সেদিনের, কিন্তু কোন জায়গায়? মুসলিম মানুষদের ডিভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে। যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে। মোফাক্কিরুলের দাবি তিনি সুজাপুরে ছিলেন আর বিচারকরা আটকে পড়েছিলেন মোথাবাড়িতে। মোথাবাড়ি থেকে সুজাপুরের দূরত্ব কত? প্রায় 25 কিলোমিটার। সেদিন সুজাপুর, জালালপুর এবং মোথাবাড়িতে আন্দোলন দানা বেঁধেছিল। সুজাপুরের আঁচ মোথাবাড়িতে ছড়ায়নি, অথবা মোথাবাড়ি, জালালপুর বা সুজাপুরে একসঙ্গে বিক্ষোভ হিংসাত্মক হয়নি। মোফাক্কিরুল কি তেমন কিছু বলার চেষ্টা করছেন? ওইটা রুগী না, আলাদা কিছু। রুগী থাকলে যেতে দে, না হলে ফুটিয়ে দে। অনেকদিন আগের কথা, এরিক ফন দানিকের নামে এক সুইস লেখক বলেছিলেন, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলেন না তাকে আমরা অলৌকিক কাণ্ড বলি। এই মোফাক্কিরুল ইসলামের কথা শুনতে শুনতে আমার এই দানিকেন সাহেবের কথাটা মনে পড়ে গেল কেন? তার আগে বলা দরকার, মালদার কালিয়াচক 2 যে বিডিও অফিসে বিচার বিভাগীয় আধিকারিকরা আটক হয়েছিলেন, সেখানে আধিকারিকদের ঘেরাও আর ফেরার পথে তাদের গাড়ি ধাওয়া এবং পাইলট করে হামলার ঘটনায় মোফাক্কিরুল গ্রেফতার হয়েছেন। বাগডোগরা থেকে, ওখান থেকে তিনি প্লেন ধরছিলেন, হয়তো কলকাতা আসছিলেন। তার আগেই সিআইডি হেফাজতে চলে গেছেন এই আইনজীবী ভদ্রলোক। আর তারপরেই মোফাক্কিরুল ইসলামের দাবি যে ঘটনার তদন্তে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই ঘটনাটা যেখানে ঘটেছে সেখানে তিনি ছিলেন না। এমনকি যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সারা দেশের মধ্যে এ রাজ্যেই সব থেকে বেশি মেরুকরণ হয় বলে মন্তব্য করেছে, সেই আন্দোলনের সঙ্গেও নাকি তার কোনো সম্পর্কই ছিল না। হ্যাঁ, এটাই তো দাবি করেছেন মোফাক্কিরুল। তিনি বলছেন, আমরা শুনছিলাম আর আমরা ভাবছিলাম। দেখুন, ভাবনার বিষয় অনেক কিছু আছে, জানেন তো। এই যে মোফাক্কিরুল ইসলাম, মোফাক্কিরুল শব্দটা যদি আরবি ভাষায় তার মানে ধরেন, মানে হচ্ছে থিঙ্কার, ভাবুক, যিনি ভাবনা চিন্তা করেন, চিন্তাবিদ। মোফাক্কিরুল ইসলাম মানে যিনি ইসলামের কথা ভাবনা চিন্তা করেন, চিন্তাবিদ। তিনি কি ভেবে চিনতে এই কথাগুলো বা যে বক্তব্যগুলো সেগুলো তৈরি করেছেন? তাহলে বুধবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ভাইরাল হলো, যে ভিডিওগুলোতে ওই গাড়ির মাথায় উঠে তাকে ওই রকম একটা ভিড়কে ক্রমাগত উত্তেজিত করতে দেখলাম, সেটা কি ছিল? সেটা কে ছিল? এটা বুঝে উঠতে পারছি না। জমায়েতের উদ্দেশ্যে করা মোফাক্কিরুলের মন্তব্যগুলো শুনলেন তো? সেগুলো উস্কানি ছাড়া আর কিছু বলা যায় কি? এবার ওই গাড়ির মাথায় চড়ে হাত নেড়ে বক্তৃতা দেওয়ার ভিডিওটা যদি তার না হয়, মোফাক্কিরুল যদি প্রমাণ করেন যে ভিডিওটা এআই ব্যবহার করে তৈরি, তাহলে তো অন্য কথা। কিন্তু সেটা যদি না হয়, উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করা কি যায়? কি করে করবেন? মোফাক্কিরুল বলেছেন, বিচারকরা যেখানে আক্রান্ত হয়েছেন তিনি সেখানে ছিলেন না, তাই তার বিরুদ্ধে অভিযোগটা খাটে না। একদম উকিলের মতো কথা বলেছেন মোফাক্কিরুল। এবং তার মতো উকিল পেলে কোনোদিন ট্রাম্প বলবেন ওই ইরানে যা হয়েছে তার জন্য তিনি দায়ী নন, কারণ তিনি তো ওখানে ছিলেন না। ঠিক
মোফেক্করুল ছিলেন সুজাপুরে আর বিচারকরা ছিলেন মোথাবাড়িতে, কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও অফিসে, যেখানে মোফেক্করুল গাড়ির মাথায় চড়ে বক্তৃতা দিচ্ছিলেন আর যেখানে বিচারকদের ঘেরাও করে রাখা হয়েছিল। দুটো যেহেতু আলাদা জায়গা, তাই আইনের ফাঁকটা ওই জায়গার ফাঁকের মধ্যেই খুঁজে বার করতে চাইছেন মোফেক্করুল। কিন্তু তিনিও জানেন যে ঘটনা মোথাবাড়িতে ঘটেছে আর তিনি সুজাপুরে দাঁড়িয়ে যা বলেছেন, দুটো ঘটনাকে একটা সুতোয় গাঁথা তদন্তকারীদের পক্ষে খুব অসুবিধাজনক হবে কি? মোফেক্করুল উস্কানি দিয়েছেন আর সেই উস্কানিতেই বিচারকদের ওপর যারা হামলা করেছেন তারা ইন্ধন পেয়েছেন, তারা উত্তেজিত হয়েছেন। এই দাবি করা খুব অসঙ্গত কি? ভাবুন, উস্কানিতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। এত বড় একটা ঘটনা কেন বলছি? দেখুন, এই এত বড় একটা ঘটনা এটা এই জন্যে যেটা গোটা দেশের সামনে, গোটা রাজ্যের একটা অদ্ভুত কালো ছবি তুলে দিল এবং তাতে একটা আদালতের স্ট্যাম্প পড়ে গেল। কারণ সুপ্রিম কোর্ট যেভাবে, যে চোখে বাংলাকে দেখলো, যেভাবে প্রধান বিচারপতি গোটা দেশের সামনে বাংলাকে বর্ণনা করলেন, এ বর্ণনা আমাদের বাংলার বর্ণনা হলে আমাদের মুখ লোকানোর জায়গা তো খুঁজতেই হবে। এবার একটা উস্কানিতে যে এই পুরো ঘটনাটা ঘটেছে, এই সন্দেহ তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথায় আরও বেশি করে গেঁথে দিয়েছেন। কালকে তিনি বলেছিলেন যে বিজেপি আর কংগ্রেস মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলায় মদদ দিয়েছে, আর আজ সেই সন্দেহের তালিকায় এদের তো রেখেইছেন, সঙ্গে মিম থেকে আইএসএফ সবাইকে জুড়ে দিয়েছেন। এবার সব কটাকে জুড়লে ব্যাপারটা কি দাঁড়াবে? এর সঙ্গে এ যুক্ত, তার সঙ্গে ও যুক্ত, এইভাবে করে মোটামুটি গোটা বিরোধী শিবিরকেই তিনি কাঠগড়ায় তুলে দিয়েছেন। একমাত্র নিষ্কলুষ তার চোখে তৃণমূল। বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে, আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়, আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মোফেক্করুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফেক্করুল আদপে কার হয়ে কাজ করছিল। তো এই ইটাহারের 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানির কথা বলেছেন আর সুকান্ত মজুমদার উস্কানির কথা বলেছেন, শুধু দুজনের অভিযোগটা একটু আলাদা আলাদা। কেন আলাদা সেটা আমরা জানি। আর যাই হোক, এই ভোটের বাজারে তৃণমূল আর বিজেপির মধ্যে যে ওই মিলে সুর মেরা তুমহারা প্রকাশ্যে হওয়ার নয়, সেটা আমরা বুঝতে পারছি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিম আর আইএসএফকে জুড়েছেন সেটাও বুঝতে পারছি। কারণ 2021 সালে এই মোফেক্করুল মিমের টিকিট পেয়েছিলেন আর মোফেক্করুলকে গ্রেফতারের আগে মোথাবাড়ির ওই আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী কাদরিকে পুলিশ গ্রেফতার করেছে। সুতরাং সব গ্রেফতার হওয়া লোকজনের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দেওয়াটা খুব সহজ। যেটা বুঝতে পারছি না সেটা হলো ওই মোফেক্করুলের বক্তব্যটা। দিব্যি যাচ্ছিলেন গাড়িতে করে কলকাতা থেকে আলিপুরদুয়ার, যাওয়ার পথে হঠাৎ এমন কি হলো যে এরকম একটা আন্দোলনে সমর্থন জানাতে তিনি চলে গেলেন। শুধু গেলেন না, গাড়ির ছাদে উঠে পড়লেন এবং শুধু উঠলেন না, এমন সব বক্তব্য রাখলেন লোকজনের রক্ত গরম হয়ে উঠল। আর শুধুই কি বিবেচনাধীন বা ওই বাদ যাওয়া ভোটারদের প্রতি সহমর্মিতা, নাকি তার এই হঠাৎ করে নেতা হওয়ার শখের মধ্যে আসলে রাজনীতি লুকিয়ে রয়েছে? গতকাল সেই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন যে পশ্চিমবঙ্গে যা হয় তাতে রাজনীতি আর মেরুকরণ সব থেকে বেশি থাকে, তারপর থেকে তো আমরা ওই রাজনীতি আর মেরুকরণের বাইরে কিছু ভাবতেই পাচ্ছি না। সত্যি তো, ভাববো কী করে বলুন তো? আপনারা পারছেন? ফলে মোফেক্করুল গাড়ির থেকে নেমে এমনি এমনি সহানুভূতি জানাতে চলে গেলেন, গাড়ির ছাদে উঠে গেলেন আর ওই গরমাগরম ভাষণ দিয়ে সবাইকে খেপিয়ে তুললেন। এই যুক্তিটা আমরা গিলতে পারছি না। আদতে উত্তর দিনাজপুরে ইটাহারের বাসিন্দা এই আইনজীবী তো
পরিবার নিয়ে কলকাতার রাজারহাটে থাকেন, এটা আমরা খবর নিয়ে জেনেছি। খেয়াল করে দেখুন, কোথায় রাজারহাট, কোথায় ইটাহার, কোথায় কালিয়াচক, আর কোথায় সুজাপুর। ফলে তিনি হঠাৎ মালদায় এসআইআর বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়লেন কেন, এটাই আমাদের একটু খবরাখবর নিতে ইচ্ছে করছিল, জানেন তো। নিয়েছি আমরা, এবং খবরাখবর নিতে গিয়ে আমরা জানতে পেরেছি এর আগে পথ অবরোধ আর সেই অবরোধকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে একবার গ্রেফতার হয়েছিলেন মোফাক্কেরুল। মানে হুমকি আর হামলা দুটোতেই যে মোফাক্কেরুল অভিজ্ঞ সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এক্সপিরিয়েন্সড। এবার দেখুন, এক্সপিরিয়েন্সড হলে নর্মালি দেখুন, যারা চাকরি টাকরি খুঁজতে যান, একদম যারা ফ্রেশার, কোথাও কোনোদিন কাজ করেননি, তারা প্রথম ইন্টারভিউ দিতে গিয়ে দেখেন প্রথম যে প্রশ্নটা আসে যে অভিজ্ঞতা কীরকম, এর আগে কোথায় কাজ করেছেন। এবার যে মুহূর্তে শোনেন যে আগে কাজ করেনি, বহু ক্ষেত্রেই তারা বাতিল হয়ে যান। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার দরকার হয়। মোফাক্কেরুলের অভিজ্ঞতা ছিল এ ব্যাপারে, সে ব্যাপারে কোনো সংশয় নেই। তাই কি কেউ তাকে বেছে নিয়েছিল? ভাবুন, দেখুন, অভিজ্ঞতা যে ছিল এটা নিয়ে যেরকম কোনো সন্দেহ নেই, তা সত্ত্বেও এটা বুঝতে যে অসুবিধা হচ্ছে সেটাও আপনাকে জানাতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে ওই সুজাপুর থেকে মোথাবাড়ির যতটা দূরত্ব, আলিপুরদুয়ার, ইটাহার বা রাজারহাটের থেকে সুজাপুরের দূরত্ব আরও অনেক বেশি। তাহলে মালদার আন্দোলনে এইভাবে মোফাক্কেরুল নিজে জড়িয়ে পড়লেন নাকি কেউ জড়িয়ে দিলেন? কোনো বুদ্ধিতেই যেহেতু এর ব্যাখ্যাটা পাওয়া যাচ্ছে না, সুতরাং ওই দানিকেন সাহেবের মতো আমরা আপাতত এগুলোকে অলৌকিক ঘটনা, কাকতালীয় বলে ধরে নিচ্ছি। কিন্তু আমরা ধরলেও যাদের ধরা ছাড়ার ওপর আমাদের ভালো মন্দটা নির্ভর করে, সেই রাজনৈতিক নেতারা তো এটাকে আদৌ অলৌকিক কিছু বলে ভাবছেন না। এবং তাদের কথা শুনে মনে হচ্ছে যে মোফাক্কেরুল আসলে একটা মুখোশ, এই মুখোশটা সরালে আরেকটা মুখ বেরিয়ে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মোফাক্কেরুলের মুখোশ সরালে বিজেপি, কংগ্রেস, আইএসএফ, মিম যে কোনো একটা মুখ বা সব মিলিয়ে মিশিয়ে চতুর্মুখ ব্রহ্মা বেরিয়ে পড়তে পারে। আবার বিজেপি নেতাদের কথা ধরলে মোফাক্কেরুলের মুখোশ সরালে হয়তো জামাতের মুখ বেরোবে। কারণ অমিত মালব্যের মতো নেতাদের সন্দেহ এই ঘটনায় সীমান্তের ওপার থেকে উস্কানি এসে থাকতে পারে। সীমান্তের ওপারের এই উস্কানিদাতা তারা কি জামাত? তাহলে তো ভাবনা চিন্তা পুরো অন্য খাতে বয়ে যাবে। বিজেপির অভিযোগ, হাসিনার পতনের পর যে জামাত ইউনূসকে সামনে রেখে বাংলাদেশে মৌলবাদের খুঁটিপোক্ত করেছিল, সেই জামাতই এবার কিন্তু ওখানে বাংলাদেশের নির্বাচনে এই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে অঞ্চলগুলো, সেই জায়গাগুলোতে তারা জয়লাভ করেছে এবং বুঝিয়ে দিয়েছে ওই জায়গাগুলোতেই তাদের শক্তিটা কেন্দ্রীভূত। সুতরাং সেই জামাতই সীমান্তের এপারেও এই মোফাক্কেরুলদের সামনে রেখে এসআইআর বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে মৌলবাদের খুঁটিটাকে পোক্ত করছে বলে বিজেপি নেতাদের সন্দেহ। আর আমরা আশঙ্কায় আসলে খুব সব সরিয়ে সরিয়ে দেখার চেষ্টা করছি যে মুখোশের আড়ালে মুখটা আসলে কার। মুখটা দেখা গেলে তবে তো বুঝতে পারবো যে আমাদের জন্য ভবিষ্যতে আর কি এরকম দুর্ভোগ অপেক্ষা করছে। তবে মুখোশের আড়ালের মুখটা ওই তদন্তকারীরা বের করতে পারবেন বলেই আমাদের বিশ্বাস। এবার সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওই তর্কে বহুদূর আমাদের যেতেই হবে। যে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কোনো সাধারণ ল অ্যান্ড অর্ডার সমস্যা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা নয়, পুরো প্ল্যানফুলি করা। এবং বিভিন্ন যে উগ্রপন্থী সংগঠন এবং ভারত বিরোধী সংগঠন, অন্যান্য দেশের যারা গুপ্তচর সংস্থা আছে, তারা সাধারণত এই ধরনের কাজ করে। বুঝতেই পারছেন, আমাদের শত্রু দেশ পাকিস্তান আছে, তাদের আইএসআইরা এইভাবে কাজ করে। বিভিন্ন জায়গায় সত্তা পরিবর্তন হয়, সরকারের পরিবর্তন হয়, আমরা বাংলাদেশে দেখেছি। সেখানে শোনা যাচ্ছে কোনো বৈদেশিক গুপ্তচর সংস্থার নাকি হাত আছে। নেপালে হয়েছে, সেখানে শোনা যাচ্ছে কোনো বৈদেশিক গুপ্তচর সংস্থার হাত আছে। তো অতএব অবাক হওয়ার কিছু নেই যদি দেখা যায় যে এর সাথে কোনো উগ্রপন্থী, কোনো বড় দল বা উগ্রপন্থী যে সংগঠন, জামাত ইসলাম হোক
লস্করে তৈবা হোক বা এই ধরনের উগ্রপন্থী সংগঠনের কোনো না কোনো যোগাযোগ আছে। আমরা অন্ততপক্ষে অবাক হব। রাজনৈতিক ব্যাখ্যা তো শুনলেন, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, এবং এটা যে কী থেকে কি হচ্ছে দেখলে আমার ধারণা সুকুমার রায় মাথা চুলকোতে শুরু করতেন। দেখুন, শাসক বিরোধী থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সবাই তো মোটামুটি একটা জায়গায় একমত, যা হয়েছে সেটা পরিকল্পনা মাফিক হয়েছে, পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। পরিকল্পনা না থাকলে একটা কথা ভাবুন তো, জাতীয় সড়ক একটা ওরকম ব্যস্ত রাস্তা, একটা লাইফ লাইন বলা চলে, সেটা এইভাবে প্রায় 17 ঘন্টা আটকে রাখা সম্ভব? পরিকল্পনা না থাকলে কেউ কখনো দেখেছেন হাঁড়ি কড়া নিয়ে জাতীয় সড়কে আন্দোলন করতে আসে, বা আগুন জেলে খিচুড়ি চাপায় 6-7 জায়গায়? একটা আন্দোলন কোন পথে এগোবে, আন্দোলনটা শুরুটা লোকের নিয়ন্ত্রণে থাকে, কিভাবে কোন দিকে এগোবে, কতক্ষণ চলবে, তার সম্পর্কে কেউ কখনো নিশ্চিত থাকতে পারে না, যদি না সেই আন্দোলনটা পরিকল্পনা মাফিক দীর্ঘস্থায়ী করার একটা চিন্তাভাবনা থাকে, প্রস্তুতি থাকে। দেখুন, গোটা ব্যাপারটার মধ্যে যে একটা বিস্তৃতি আছে, একটা ঘটনা পরম্পরা আছে, ব্যাপারটা এক জায়গায় একটু জায়গার মধ্যে আটকে নেই এবং হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা আন্দাজ করেছিলাম আমরা। সেই জন্যই 3 জন রিপোর্টারকে আজ কালিয়াচক, মোথাবাড়ি আর তার আশেপাশের সব এলাকায় পাঠিয়েছিলাম, সুজাপুর সহ। ওই 3 জনই স্থানীয়দের সঙ্গে কথা বলে কি জানতে পেরেছেন জানেন? যেটা জানতে পেরেছেন সেটা সত্যি দুশ্চিন্তাজনক একটা ঘটনা। হঠাৎ করেই আন্দোলনকারীদের মধ্যে নাকি বেশ কিছু বহিরাগত ঢুকে পড়েছিল, তারাই নাকি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করে তোলে। এবার এই সন্দেহ যদি সঠিক হয় তাহলে তো প্রশ্ন উঠবেই যে এ রাজ্যের পুলিশ প্রশাসনে রদবদল হয়েছে বলে মাটির সঙ্গে পুলিশের যোগাযোগ কি একটু কমজোরি হয়ে গেছে? বহিরাগতরা ঢুকে বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর হামলার পরিকল্পনা করেছে, এই খবর পুলিশের কাছে ছিল না কেন? দেখুন, এটাও তার সঙ্গে সঙ্গে আপনাদের মাথায় রাখতে হবে যে এই রদবদলগুলো এগুলো কিন্তু সাম্প্রতিককালে ঘটেছে। তাহলে কেউ কি অপেক্ষা করছিল যে রদবদল হবে? রদবদল হলেই তারা ধরে নিচ্ছে যে পুলিশের মতো একটা সুশৃঙ্খল বাহিনী, যার একটা সিস্টেম আছে, সেটা রাতারাতি একদিনে একটা লোক বদলালেই পুরো বদলে যাবে, একটা অগোছালো অপ্রস্তুত বাহিনীতে পরিণত হবে। এবং সেই সুযোগে তখন রদবদল হওয়ার পর বাইরের লোকজন ঢুকে জায়গাটাকে ক্যাপচার করে নেবে, এতটা ভাবনা সম্ভব? যদি না এটাই পরিকল্পনা থেকে থাকে, কিছু রদবদল হবে তো সবাই জানতো, সেই রদবদলের ঘাড়ে পুরো দোষটা চাপানো যাবে। বা যেরকম সিনেমায় মাঝে মধ্যে দেখায় না, যখন পুলিশ বদল হয়, পুলিশের পাহারা বদল হয়, ঠিক ওই বদলের সময়টা একটু ঢিলেঢালা ভাব থাকে, সেই সময়টায় আক্রমণ করতে হবে, সেই পরিকল্পনা করা হয়। এরকমই পরিকল্পনা কি কেউ করেছিল? আবার বলছি, এই খবর পুলিশের কাছে ছিল না কেন? একটা জাতীয় সড়ক যে অবরুদ্ধ হয়ে রয়েছে সেটা কি ওপরতলার পুলিশ কর্তারা জানতে পারেননি? এটা ছোটোখাটো ঘটনা না। আমি ওই ভেতরে লোক ঢোকার কথাও বলছি না, সোজা সাপটা গোদা জিনিসগুলো, সেগুলোর কথা বলছি। একটা জাতীয় সড়ক আটকে থাকা মানে ভাবতে পারেন, সেটা আটকে রয়েছে, দীর্ঘক্ষণ আটকে রয়েছে, সেটাও যদি পুলিশ কর্তারা জানতে না পারেন, তাহলে কি সেটা ওই 1-2 অফিসার বা বড় বড় পদের লোকজনকে সরিয়ে দেওয়ার উপর ঠেলে দেওয়া যাবে? নাকি ধরতে হবে ওগুলো তো থাকলেও যাও তো, না হলেও তাই, কারণ পুরো সিস্টেমটাই ভঙ্গুর, এবং সেই সিস্টেমটা একদিনে ভাঙেনি, নির্বাচন ঘোষণা হওয়ার পর ভাঙেনি, তার আগের থেকেই ভঙ্গুর হয়েছিল। দেখুন, এই উত্তরগুলো কিন্তু জেনে রাখাটা খুব জরুরি, কারণ ভোটের আগে বা পরে আমরা তো এই পুলিশের হাতেই থাকব। কর্তারা বদলালেও পুলিশের এই যে বিভিন্ন সোর্স, ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগ, যাদের এই সমস্ত খবরাখবর রাখার কথা, এগুলোই তো আমাদের ভরসা।
তারা যদি এই রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছতে না পারেন, তাহলে এর থেকে ছোটোখাটো ঘটনাগুলো আমাদের জন্য তো সেগুলোই অনেক বড়, সেগুলোর কথা কি করে জানবেন? এবং কে না জানে যে ওই সুকান্তর কথা মতো, সুকান্তর কবিতার মতো, আমি একটা দেশলাই কাঠি একটা স্ফুলিঙ্গ কিভাবে একটা বিরাট বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে সে তো আমরা জানি। তাই স্ফুলিঙ্গ, দেশলাই কাঠিগুলোর এই জাস্ট একটা আগুন জ্বালিয়ে দেওয়া, এগুলো যদি সব নজর এড়িয়ে যেতে থাকে তাহলে কি কি বিস্ফোরণ ঘটতে পারে ভাবতে পারছেন? তাই আমরা নিজেদের স্বার্থেই জানতে চাইছি, পুলিশে এই নজরদারি কি একটু কম পড়িয়াছে, নাকি অর্ডার ফলো করা যাদের কাজ সেই পুলিশ বাহিনী কমিশনের হাতে এসে একটু অর্ডারের অভাব অনুভব করছে? পুলিশ অফিসার আগে থেকেই ছিল, সো ওনলি থিং দ্য প্রটেস্ট ওয়াজ পিসফুল ইনিশিয়ালি, সেই জন্য আমরা কিছু করিনি। when the judicial officers are supposed to leave after the office hours, তখন আমাদের বার করতে প্রবলেম হয়েছিল। কেন, বাচ্চারা ছিল, মেয়েরা ছিল, তাদের উপর আমরা ফোর্স না ইউজ করে বার করা যাবে না, এরকম স্থিতি ছিল। সেই জন্য ওটা ডিসিশন নিতে ডিলে হয়েছে। যখন ওদেরকে বার করতে পারিনি, তো 6:30 এরকম টাইমে, তখনই আমাদের আরও ফোর্স নিয়ে এসে ওদের বার করারই আমাদের অন্য অপশন নেই, সেটা আমরা বুঝতে পারছি অ্যারাউন্ড দ্যাট টাইম। জয়রামনের কথাটা শুনলেন, ওনার কথাটা পুরোটা ফেলে দেওয়া যাবে না, জানেন তো কেন যাবে না? আপনাদের একটু বুঝিয়ে বললে আপনারা বুঝবেন, কিন্তু কোন কথাটা ফেলছি না সেটা আগে বলি। ওই আন্দোলনটা যে শান্তিপূর্ণ থেকে এরকম জায়গায় যাবে সেটা তারা প্রাথমিকভাবে বুঝতে পারেননি। শান্তিপূর্ণ থাকবে এটা তারা ভেবেছিলেন। শান্তিপূর্ণ আন্দোলনের উপর জোর তারা ফলাতে চাননি, কারণ প্রচুর মহিলা এবং শিশুকে রাখা হয়েছিল সেখানে। তাহলে কি তারাও পরবর্তী ক্ষেত্রে এটা বুঝতে পেরেছিলেন যে কেউ চাইছে তারা বলপ্রয়োগ করুক, যেটা তারা এড়াতে চেয়েছিলেন যতক্ষণ পেরেছিলেন? কারণ হয়তো এটা পরিকল্পনাটা এরকমই ছিল, এদিকে গেলেও ঝামেলা, ওদিকে গেলেও ঝামেলা। হয় পুলিশ ক্ষিপ্ত হয়ে উঠে পুরো বিষয়টাকে সামলাতে তারা বলপ্রয়োগ করবে, সে বলপ্রয়োগ লাঠির থেকে গুলি অনেক কিছু হতে পারে, তাতে আহত, নিহত, জখম এটা কারা হবে? সামনে থাকা মহিলা বা শিশুরা। তার অভিঘাতটা জানেন, ভাবতে পারেন এটা কি কেউ চেয়েছিল? আর এর প্ল্যান বি ছিল, যদি সেটা পুলিশ না করে তাহলে সেই ফাঁকে অন্য জায়গায় আরও বড় একটা ঘটনা ঘটিয়ে দেওয়া, যাতে চারপাশে খবর পৌঁছে যায় এবং গোটা প্রক্রিয়াটা ধাক্কা খেয়ে যায়। সেই জন্যেই ওই বিচারকদের আটকে ফেলা হয়েছিল। একটু আস্তে আস্তে পুরো জিনিসগুলোর মধ্যে একটা সুনির্দিষ্ট সূক্ষ্ম পরিকল্পনা আপনাদের চোখে পড়ছে না? এবার আপনাদের বলি কেন জয়রামনের কথাগুলোকে আমরা ফেলে দিতে পারছি না। আপনাদের মনে আছে ওই SJDA দুর্নীতি মামলায় 2013 সালে মালদার জেলা শাসক গোদারা কিরণ কুমার গ্রেপ্তার হয়েছিলেন? মনে আছে আপনাদের? তো একজন জেলা শাসকের গ্রেপ্তার হওয়া চারটিখানি কথা নয়। কে গ্রেপ্তার করেছিলেন জানেন? এই জয়রামন। তিনি তখন শিলিগুড়ির পুলিশ কমিশনার ছিলেন। তখন ওই SJDA শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে ছিলেন ওই গোদালা কিরণ কুমার যখন তদন্তটা শুরু হয়েছিল। আর যখন গ্রেফতার হন তখন তিনি মালদার DM, জেলা শাসক। এবার একজন জেলা শাসককে গ্রেফতার করার পুরস্কার তো বেশ হাতে নাতে পাওয়া উচিত, এটাই তো আপনাদের ধারণা, তাই না? পেয়েছেন? ওই জেলা শাসককে গ্রেফতার করার পুরস্কার বলুন বা তিরস্কারই বলুন, সেটা হাতে হাতে পেয়ে গেছিলেন জয়রামন। যিনি দুর্নীতির তদন্তে নেমে একজন জেলা শাসককে গ্রেফতার করতে পারেন, সেই IPS গত 12 বছর কখনো কম্পালসারি ওয়েটিং, কখনো কম গুরুত্বপূর্ণ পদে বসে থেকেছেন। রাজ্য সরকার বসিয়ে থেকেছিল। ভোট ঘোষণার পরেই এই জয়রামনের মতো পুলিশ কর্তার হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা
একটা গুরুদায়িত্ব কিন্তু। এটা নির্বাচন কমিশন যখন দিয়েছে তারাও তো সব কিছু খবর নিয়ে ভেবে চিন্তেই দিয়েছে, নিজের মুখ পোড়াতে কেউ চায় না তো। যাকে দিয়ে হবে না তাকে দায়িত্ব দেওয়া মানে তো নিজেদের পায়ে কুড়ুল মারা। এই রকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে নির্বাচন কমিশন কখনো সেটা করবে? সুতরাং এটা মানতেই হচ্ছে যে জয়া রহমানের মতো একজন দায়িত্ববান, স্ট্রিক্ট, শক্ত, দৃঢ়চেতা পুলিশ অফিসারকে, আইপিএসকে যখন দায়িত্বটা দিয়েছিল তখন তিনি যেটা করেছেন নিশ্চয়ই সমস্ত কিছু ভেবেচিন্তে করেছেন, এবং তিনি কী করেছেন সেটা তো বললেন। ওই জন্যই ওনার কথাগুলোকে উড়িয়ে দিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কমিশন এরকম রদবদলগুলো না করলে মোথাবাড়ির ঘটনা নাকি ঘটতই না। পুলিশে এত রদবদলের ফলেই এই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছিল বলে তার সন্দেহ। এবার নিজের বক্তব্যকে জোরদার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি হচ্ছে যে সিআইডিতে কোনো রদবদল হয়নি, তাই সিআইডি কাজ করতে পেরেছে। সিআইডি কমিশনের আন্ডারে নয়, তাই মোফেক্কেরুলকে গ্রেফতার করে রাজধর্ম পালন করেছে, রাজধর্ম পালন করতে সাহায্য করেছে সরকারকে। এক্ষেত্রে তিনি সরকারের হয়ে কৃতিত্বটা তার মানে দাবি করছেন। খেয়াল করে দেখুন, আন্দোলনের পর হিংসা হয়েছে বলে তৃণমূল কিন্তু এসআইআর বিরোধী আন্দোলন হওয়া সত্ত্বেও ওই আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি, কিন্তু আন্দোলনকারীদের সামনে বক্তব্য পেশ করা আইনজীবীকে গ্রেফতারিতে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্বের দাবি করে নিলেন। কেন করলেন? একদম কোনো কৃতিত্ব না পেলে কি সরকারের খারাপ লাগে? দেখুন, কাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মোথাবাড়িতে পরিস্থিতি সম্পর্কে তাকে যেহেতু কিছু জানানো হয়নি, তাই সেখানে যা হয়েছে তাতে তার কোনো দায় নেই। দায় না থাকলে আজ দায়িত্ব বা কৃতিত্ব নিলেন কেন? এখানেও কি 70-30-এর হিসেব? আন্দোলনে তৃণমূল কৃতিত্ব না দিলেও বাধা দেয়নি। খেয়াল করে দেখুন, এই বার্তাটা 30% কাছে যেরকম পৌঁছেছে, তেমনি বাকি 70% দেখলো 30%-এর প্রতিনিধি এক সংখ্যালঘু আইনজীবী গ্রেফতার হয়েছেন। কে করেছে? রাজ্য সরকারের অধীনস্থ সিআইডি। এক সংখ্যালঘু উস্কানিদাতা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে যারা এই বিষয়ে রয়েছেন দায়ী, যারা উস্কানি দিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। সুতরাং যখন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা তার অধীনে থাকা রাজ্য সরকারের অধীনে থাকা সিআইডি এই মোফেক্কেরুলকে গ্রেফতার করেছে, তখন ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি উস্কানিদাতা বা এটার জন্য দায়ী। কাউকে ছাড়বেন না বলেছিলেন, মোফেক্কেরুলকে ধরেছেন। তাহলে তো রাজধর্ম পালনের বার্তাটা 70%-এর কাছে সুন্দরভাবে পৌঁছে গেল। এটার জন্য 30% ক্ষিপ্ত হলো না, আর 70% দেখলো তার মধ্যে একটা ন্যায্য রাজধর্ম পালনের প্রবণতা রয়েছে। মানে সাপও মরল, লাঠিও ভাঙলো না। এরকম একটা কৌশলই কি তৃণমূল কংগ্রেস নেত্রী নিলেন? এবার দেখুন, তার যুক্তি যাই হোক, যে রাজধর্ম পালনের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেই রাজধর্ম পালনের টাইমিং নিয়েই তো আবার প্রশ্ন তুলে দিচ্ছেন বিরোধীরা। ভোটের আগে রাজ্যে ফের এনআইএ তদন্ত হচ্ছে, আর তার আগে মোফেক্কেরুলকে গ্রেফতার করে সিআইডি আসলে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারে বলে সুকান্ত মজুমদাররা অভিযোগ করছেন। এবার এটার সঙ্গে সঙ্গে তারা হয়তো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই একই ঘটনা তো হয়েছিল চিটফান্ড কেলেঙ্কারির সময়। তখনও তো এই অভিযোগটাই উঠেছিল যে রাজ্য সরকারের অধীনস্থ সিআইডি, যার জন্য রাজীব কুমারের বিরুদ্ধে বারবার সিবিআই তদন্ত অবধি হয়েছে, যে তারা সব তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেছিলেন। এই একই অভিযোগ তো ওই আরজি করে তিলোত্তমা কাণ্ডের সময় উঠেছিল, যে পুলিশ ঢুকে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেছে বা নষ্ট হতে দিয়েছে গোটা জায়গাটাকে ঘিরে না রেখে। এই অভিযোগগুলো তো বারবার আমরা উঠতে দেখেছি, এবং সুকান্ত মজুমদাররা স্বাভাবিকভাবেই সেই একই রাস্তায় নিয়ে গিয়ে, যেটার অতীত অভিজ্ঞতা রয়েছে, সেইটার আঙ্গিকে কোনো বিষয়কে তুলে ধরলে লোকের বুঝতে সুবিধে হবে, এবং শুধু বুঝতে সুবিধা হবে না, পুরনো ঘটনাগুলো মনে পড়ে যাবে, তাতে ব্যাপারটা জোরদার হবে। এটা ভেবেই তো এই অভিযোগগুলো করেছেন, যে আসলে সিআইডির এই তৎপরতা, গ্রেফতার করা, এটা আসলে ওই ব্যাপারটাকে ধামাচাপা দিতে।
দেখুন, শাসক বা বিরোধী কারো কোনো বক্তব্যের ব্যাখ্যায় আপনারা হয়তো সাধারণ বুদ্ধিতে মেলাতে পারবেন না। তার কারণ রাজনীতিকরা যা বলেন বা করেন সেটা সাধারণ মানুষের বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না, কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়, একটা উদ্দেশ্য সাধিত হয়। এটাই হচ্ছে রাজনীতিকদের কৃতিত্ব। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একবার মোফেক্কারুলের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুলে দেখতে। সে বিগত বেশ কয়েক মাস ধরে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে গেছে। আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ এতদিন কেন চুপ করেছিল? আজকে যখন এনআইএ তদন্ত হলো এবং তারপরে এনআইএ যখন তাকে খপাত করে ধরবে, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। সিআইডি কোনো হালকা কেস দিয়ে দেবে, তাহলে বেশি দিন জেলের ভেতরে থাকতে হবে না, বাঁচিয়ে দেওয়া হবে মোফেক্কারুলকে। উদ্দেশ্য একটাই, মুসলিম ভোটকে কনসলিডেট করা। এই সিআইডির গ্রেপ্তারি, এই গ্রেপ্তারি আদৌ গ্রেপ্তারি নাকি ভালো মন্দ খাইয়ে ভালো করে রাখা, না সেখান থেকে কোনো মানিটারি বেনিফিট আছে, নাকি সমস্ত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা? দেখুন, এতক্ষণ অনেক কিছু ব্যাখ্যা দিলাম আমরা বা ব্যাখ্যা পেলাম আমরা, যেগুলো সাধারণ বুদ্ধিতে মিলছে না বলে আমরা বলেছি। কিন্তু স্বীকার করতে অসুবিধা নেই যে একটা বিষয় একদম সহজ সরলভাবে বুঝতে পেরে গেছি। সেটা হলো এই মোথাবাড়ির আন্দোলন এবং সেই আন্দোলনে জড়িত মোফাজ্জলকে কেউ নিজের ঘরে নিতে চাইছে না, অথচ কেউ ফেলছেও না, লালন পালন করতে চাইছে, কিন্তু তারপর শত্রুর ঘরে পাঠাতে মরিয়া হয়ে উঠছে। কি অদ্ভুত না? বিজেপি প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে মোফেক্কারুলের পুরনো ছবি প্রকাশ করেছে। 2016 সালে মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তখন মঞ্চে ছিলেন মোফেক্কারুল। এবার 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে দূরত্ব তৈরি করছেন, 10 বছর আগের ছবি দেখিয়ে বিজেপি সেই দূরত্বটা মুছে দিতে চাইছে। এগুলো রাজনৈতিক দলেরা পারে, তাদের কাছে এই 10 বছরটা কোনো ব্যাপারই না, প্রয়োজনে 100 বছরের দূরত্ব মুছে দিতে পারে তারা। তার মানে যে রাজনৈতিক দলগুলো সাধারণত যে কোনো আন্দোলনকে, যেটার মধ্যে মানুষজন জুড়ে যাচ্ছে, তাকে নিজের দিকে টেনে আনতে অভ্যস্ত, বা যিনি অনেক লোককে একসঙ্গে উত্তেজিত করে একটা আন্দোলনকে একটা গতি বা একটা রূপ বা একটা বিস্ফোরক জায়গায় পৌঁছে দিতে পারেন, সেই নেতাকে নিজের দিকে টেনে আনতে অভ্যস্ত যে রাজনীতি, যাতে ওই তার পেছনে থাকা সমর্থনগুলো আমার দিকে চলে আসে। তারা এখানে আন্দোলনটাকে শুধু গা থেকে ঝেড়ে ফেলছে না, আন্দোলনের যিনি মাথা, অন্তত আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে, বা মুখ্যমন্ত্রীর কথা ধরলে সিআইডি যেহেতু গ্রেফতার করেছে এবং অত্যন্ত তৎপর হয়ে গ্রেফতার করেছে, এবং যেভাবে সুকান্ত মজুমদাররা বলছেন তার প্রতি, তাতে তাকে তো একটা হোমড়া চোমড়া বলে ধরতেই হবে। তো তাকে পার্সেল বানিয়ে আসলে নিজেদের ঘরে না রেখে প্রতিপক্ষের ডেরায় পাঠিয়ে দিচ্ছে। সেই রূপকথার গল্প মনে পড়ে যাচ্ছে, জানেন তো, মনে আছে আপনাদের? সেই 20 কন্যার বর্ণনা থাকতো বিভিন্ন, শুধু এদেশে না, বিদেশি বহু ওই সময়কার গল্পগাছাতেও এই 20 কন্যার উল্লেখ আছে। তাদের নাকি ছোটোবেলার থেকে বিষ দিয়ে দিয়ে এমনভাবে তৈরি করা হতো, সারা শরীরটা বিষ জর্জরিত, ছুলে একদম নিশ্চিত মৃত্যু অনিবার্য। তাকে শত্রু শিবিরে পাঠানো হতো শত্রু নিকেশ করতে। সেই 20 কন্যার মতোই মোফেক্কারুলকে মনে হচ্ছে না একজন 20 পুত্র করে দেখছে রাজনীতি, যাকে একটা রাজনৈতিক দল আরেকটা দলকে ঘায়েল করতে ব্যবহার করছে, এপাশ থেকে ওপাশে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে এর মাঝখানে তো পড়ে রয়েছে সাধারণ মানুষ, ভোটার, যারা উত্তেজিত হয়, সেই জনতা, তারাও তো ছুঁয়ে ফেলছেন। তাদের ঘায়েল হওয়ার সম্ভাবনা কতটা, এটাও তো ভাবতে হবে।
দেখুন, মোথাবাড়িতে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে বেশিরভাগই বিবেচনাধীন ভোটার ধরে নিচ্ছি। তাদের মধ্যে আশঙ্কা থাকাটা স্বাভাবিক। কি হবে এই ভাব থাকাটা স্বাভাবিক, উচাটন হওয়াটা স্বাভাবিক। ফলে তাদের উত্তেজিত করে তোলাটাও অনেক সহজ। তারা যদি ভোটার তালিকার থেকে বাদও পড়েন তাহলেও কিন্তু তাদের সামনে দুটো পথ খোলা আছে। এক, তারা ট্রাইব্যুনালে যেতে পারেন। দুই, পরবর্তী ক্ষেত্রে তারা হয়তো ওই ফর্ম 6 পূরণ করে নতুন করে নাম তোলার সুযোগ পেতে পারেন, বা কাগজপত্র যদি সবার ঠিকঠাক থাকে, যার কোনো কিছুতেই তার মনে হবে যে তিনি অবিচারের শিকার হয়েছেন, তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। এটা তো কেউ কখনোই অধিকার কাটতে পারে না, তাই না? এবং এটা তো আমরাও চাই, সবাই চাই আমরা। কেউ যে একজনও বৈধ ভোটার যেন এই পরিস্থিতির শিকার হয়ে এসআইআর এর কল্যাণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। একজন বৈধ নাগরিকও যেন এই এসআইআর এর কারণে তার নাগরিকত্ব নিয়ে সংশয়ে না পড়েন, এটা তো আমরা চাই। সব রাজনৈতিক দলও চায়, তারা তো সবাই এটাই বলছে। করছে কিনা সেটা আলাদা কথা। এই যে এই পরিস্থিতি তৈরি করা হলো, এটা কি তাদের সব সুযোগ দেওয়ার জন্য? কেন সাধারণ মানুষকে এতটা মরিয়া করে তোলা হলো যাতে তারা বিচারকদের নিরাপত্তা কেড়ে নিতে পারে? কেউ কি চাইছেন আসলে আশঙ্কাটা যাতে না কাটে, আশঙ্কাটা যাতে ঘেঁড়ে বসে থাকে? দেখুন, আমাদের প্রতিনিধিরা মোথাবাড়িতে অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন, যারা বলেছেন কমিশন তাদের ডি ভোটার করে দেবে, এই আশঙ্কাতেই তারা ভুগছেন। ডি ভোটার বা ডাউটফুল ভোটার, এদের মানে কি? মানে এমন সব ভোটার, এমন সব নাগরিক যাদের নাগরিকত্ব নিয়েই কমিশনের মনে সন্দেহ আছে। অসমে এমন বেশ কিছু ডি ভোটারকে চিহ্নিত করেছিল কমিশন। সেই সন্দেহটা এখানে ছড়িয়ে দিল কে আশঙ্কা তৈরি করলো? দেখুন, আশঙ্কা থাকলে ক্ষোভ থাকবে, ক্ষোভ প্রশমিত না হলে ক্ষোভের আগুন জ্বলবে। আগুন যত জ্বলবে মানুষ তত অনিশ্চয়তায় ভুগবে, আর যত অনিশ্চয়তায় ভুগবে তত অসহায় হবে, আর ততই রাজনীতির সুবিধা। কারণ অসহায় মানুষের সামনে একমাত্র রাজনীতিকেই মনে হয় খড়কুটো। কারণ ওই জায়গায় তো আমার আপনার পৌঁছানোর কোনো অধিকার নেই, জোর নেই। রাজনীতি বলে সব, ওগুলো তো আমরাই করি, আমাদের কাজ, ওটা আমাদের উপর ছেড়ে দাও। সুতরাং আমরা সেই রাজনীতির দ্বারস্থ হব, আর রাজনীতির দ্বারস্থ হওয়া মানে রাজনীতির হাতের গোলাম হয়ে যাব, আমরা ভোট ব্যাংকে পরিণত হব। আর সংশয় যদি না থাকে, সংশয় যদি সব মিটে যায়, মানুষ তো আর রাজনীতির দ্বারস্থ নাও হতে পারে। এই সম্ভাবনা থেকেই কি এই বিবেচনাধীন বা বাদ পড়া ভোটারদের নাম তোলার সুযোগ থাকলেও মানুষের মধ্যে সংশয়টাকে জিইয়ে রাখা হচ্ছে, যাতে তাদের ব্যবহার করে ভোট ব্যাংককে সুরক্ষিত রাখা যায়। আমাদের সাবিনা ইয়াসমিন বসে সুজাপুর বসে রাস্তাতে, সাবিনা ইয়াসমিনকে আনা হলো না কেন? সাবিনা ইয়াসমিনকে অ্যারেস্ট করা হলো না কেন? এই দিন কি সাবিনা ইয়াসমিন ছিলেন? হ্যাঁ, সেই দিন আমৃতলা স্ট্যান্ডে না, সুজাপুরে ছিলেন। কবে দিদি? পরশুদিন। আমি বুঝলাম না, বিক্ষোভে আমি তো যাইনি। উপর মহল থেকে শুরু করে বিজেপির বড় বড় নেতারা টুইট করছে আমার নামে। আমি মোথাবাড়িতেই এখন নেই, বিক্ষোভের দিনও মোথাবাড়িতে ছিলাম না। আমি সুজাপুর বিধানসভায় ব্লক অফিসের সামনে আমরা প্রায় 60-70 জন আমাদের তৃণমূলের কর্মীরা আমরা ধর্নায় বসেছিলাম। দেখুন, মোথাবাড়িতে অশান্তিতে এখন পর্যন্ত যারা গ্রেফতার তাদের পরিবার বলছে ঘটনার সময় আন্দোলনকারীদের সঙ্গে সাবিনা ইয়াসমিনও ছিলেন। শুনলেন তো বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য। আর প্রধান বিরোধী দল এক্ষেত্রে ছবি দেখাচ্ছে। মোথাবাড়ি যেখানে ওই বিচারকরা আটকে ছিলেন, সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে সাবিনা ইয়াসমিনের ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। রাজ্যের মন্ত্রী, মোথাবাড়ির বিদায়ী বিধায়ক। সাবিনাকে এবার তৃণমূল সুজাপুরের টিকিট দিয়েছে। সেই সুজাপুর থেকে মোথাবাড়ি প্রায় 20-25 কিলোমিটার। এবার এই গোটা এলাকাটাই বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত তো আন্দোলনকারীদের দখলে চলে গেছিল। এই আন্দোলনে যদি সাবিনা ইয়াসমিন সত্যিই থেকে থাকেন, তাহলে তাকে কেন গ্রেফতার করা হবে না, এই প্রশ্ন শুভেন্দু অধিকারী ইতিমধ্যে তুলে বসে আছেন। বিরোধী নেতারাই বলছেন যে সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হলে যেহেতু
আন্দোলনের ছাপ এড়ানোটা তৃণমূলের পক্ষে মুশকিল হয়ে যাবে। তাই তৃণমূল যতই দাবি করুক যে তাদের আন্ডারে রয়েছে বলেই এখনও সিআইডি ঠিক কাজ করছে, কিন্তু সেই জন্যেই সযত্নে তারাও সাবিনা ইয়াসমিনের উপস্থিতির বিষয়টা বোধহয় এড়িয়ে যাচ্ছে। এটাই বিরোধীদের অভিযোগ, বিজেপির অভিযোগ। রাজ্যের মন্ত্রী, ভোটের প্রার্থী, নিজে আন্দোলনে উপস্থিত, তা সত্ত্বেও তিনি সেই আন্দোলনে উপস্থিত এটা দাবি করছেন না। শাসক যারা প্রথম থেকে গোটা দেশ জুড়ে এসআইআর বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে, দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে, তারা আন্দোলনের কৃতিত্ব নিতে চাইছে না। এসআইআরকে কেন্দ্র করে এই কালিয়াচকে কত রকম উলটপুরাণ হচ্ছে বলুন তো। যাকে ধরেছে বলে মূল পান্ডা বলছে তিনি মমতার মিটিংয়ে একাধিকবার উপস্থিত, ওখানকার এমএলএ মন্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন, তিনি সেই মিটিংয়ে উপস্থিত। এ দায় এখন মুখ্যমন্ত্রী এরোর তার ঘাড়ে ফেলছেন কেন? সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে। আবেদন করব অবিলম্বে সাবিনা ইয়াসমিন গ্রেফতার করা হোক। শুভেন্দু অধিকারী আমাকে ভীষণ ভয় পায়, মালদার প্রসঙ্গ আসলেই সাবিনা ইয়াসমিনকে টানে। এই ভোটের আগে আমাকে ভয় পেয়েছে, এই ডর মুঝে বহুত আচ্ছা লাগা। সিরিয়াসলি আমরা যে জায়গায় আমাদের এই বক্তব্যটা কেটে দিলাম না, আপনারা দেখলেন পেছনে একজন হাততালি দিয়েছিলেন, একদম হাততালি দেওয়ার মতো একদম ফিল্মি ডায়ালগ, কিন্তু যাই বলুন এ ডর মুঝে আচ্ছা লাগা। এবার একই সঙ্গে তার কি একটা কৃতজ্ঞতাও কাজ করছে শুভেন্দু অধিকারীর প্রতি, মানে যেভাবে বললেন, ঠিক যেরকম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে বিরোধী দল নেতা হওয়ার রাস্তাটা তো পরিষ্কার করে দিয়েছিল। সে যতজনই থাক বিজেপিতে, সবাইকে ছাপিয়ে উঠে এসছেন শুভেন্দু। ঠিক একইভাবে শুভেন্দু অধিকারী যেভাবে প্রতি মুহূর্তে তাকে সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে মালদায় সাবিনা ইয়াসমিনের আসনটা অনেক উঁচুতে উঠে যাচ্ছে কি, তার হয়ে অর্ধেক প্রচার কি শুভেন্দুই করে দিচ্ছেন। সাবিনা ইয়াসমিনের বক্তব্য শুনলে কিন্তু সে একটা হালকা কৃতজ্ঞতার একটা হাওয়া পাওয়া যাচ্ছে। এবার ধরে নেওয়া যাক যে বিচারকদের ঘেরাওয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কোনো যোগসূত্রই প্রমাণিত হলো না। ধরা যাক যে মোফাক্কেরুলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মানুষের মনে দাগ কাটল না। ধরে নেওয়া যাক যে কালিয়াচকের ঘটনার তদন্তে এনআইএ এমন কোনো সূত্র পেল না যা বিজেপির প্রচারের অস্ত্র হতে পারে। তা সত্ত্বেও এই কালিয়াচকের ঘটনাটা কিন্তু বিজেপি নেতাদের মুখের হাসি চওড়া করলে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই এত কিছু, তবুও তো আছে কিছু। কারণ বিজেপি বাংলা নিয়ে যা বলছে, মালদার এই কালিয়াচকের ঘটনা তার সাথে হুবহু মিলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশের দিন অমিত শাহ বলেছিলেন যে বাংলার ভোট জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বিএল সন্তোষ একই কথা বলেছেন। তারও আগে 2024 লোকসভায় বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এই মালদা নিয়ে অনুপ্রবেশ, এ দুটোকে মিলিয়ে মানে এটাকে জাতীয় নিরাপত্তার জন্য যে কত বড় একটা বিপজ্জনক ঘটনা সেটাকে একদম বিস্তারিত বর্ণনা করেছেন। ওখানটায় শুধু যে জনবিন্যাস বদলে যাওয়ার কথা বলেছেন তারা, এবং এর ফলে আমাদের নিরাপত্তা কীভাবে ব্যাহত হতে পারে, এবং তার জন্য মালদা, মুর্শিদাবাদ, বিহারের 4 জেলার, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি পর্যন্ত জানিয়ে বসে আছে। আজকে পশ্চিমবঙ্গ বিজেপি আর একটা মানচিত্র প্রকাশ করেছে, পশ্চিমবঙ্গেরই ম্যাপ, কিন্তু সেই মানচিত্রে মোথাবাড়ির অবস্থান এবং মানচিত্রের পাশে 4টে পুরনো খবরের কাগজের হেডলাইন ছেপে দেওয়া হয়েছে। একটা, জাল নোট কারবারে মালদার যোগ। দ্বিতীয়টা, মালদায় সাম্প্রদায়িক হিংসার রিপোর্ট। তৃতীয়টা, মালদায় বাংলাদেশি গ্রেফতারের খবর। এবং চতুর্থটা,
মালদায় বোমা উদ্ধারের ঘটনা। দেখুন, বিজেপি ভোট প্রক্রিয়ায় বাধার অভিযোগ তুলছে না, সংখ্যালঘু তোষণের পুরনো অভিযোগ তুলছে না, শুধু এই পরপর পুরনো ঘটনাগুলোকে তুলে ধরে এই কালিয়াচকের ঘটনাটাকে একটা ধারাবাহিক প্রক্রিয়ার অঙ্গ হিসেবে বর্ণনা করে দিয়েছে। মানে সংসদে নিশিকান্ত যা বলেছিলেন, অমিত শাহ যা বলেছেন এখানে চার্জশিট প্রকাশ করতে গিয়ে, বা লালকেল্লায় প্রধানমন্ত্রী যা বলেছেন, আর কালিয়াচকে যা হচ্ছে, সব এক সূত্রে গাঁথা বলে বিজেপি প্রচার করতে পারছে। এনআইএর তদন্ত কি সেই সূত্রেরই যোগসূত্র খুঁজবে? তাহলে তো বলতেই হয় যে এনআইএর এই যোগসূত্রের সঙ্গে আরেকটা সূত্র যোগ হয়ে গেছে, সেটা হচ্ছে বিএসএফ, সীমান্তরক্ষী বাহিনী, এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক দিনের খাদ্য। এই যত যা যা হবে, যা যা অভিযোগ উঠবে, এই যে এবারও এই কালিয়াচকের ঘটনায় বাইরের থেকে কিছু লোকজন ঢুকে পড়েছে, জামাতের হাত থাকতে পারে, এই যা যা আশঙ্কা প্রকাশিত হবে, তৃণমূল কিন্তু এগুলোকে কোনোটাকে কাউন্টার না করে আগে বলবে যদি হয়ে থাকে ঢুকলো কি করে। অনুপ্রবেশ থেকে গরু পাচার অভিযোগ যাই উঠুক, তৃণমূল নেতারা ওই বিএসএফকে দেখিয়ে দেন ওরা থাকতে এরা সব আসছে কি করে, এসব কিছু হচ্ছে কি করে। এতবার এরা বিএসএফ এর নাম করেছেন বলেই বোধহয় ভোটের আগে বিএসএফ এরও মনে হচ্ছে একটু মুখ দেখানোর দরকার আর কি। মানে দেখুন, এরকম করে ডাকলে, এতবার করে নাম করলে স্বয়ং ঈশ্বরও নাকি হেজে এসে দেখা দিয়ে যান। সুতরাং এবার বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার তিনি দেখা দেবেন বলে ঠিক করেছেন, সোজা পশ্চিমবঙ্গে ছুটে এসছেন, একের পর এক বৈঠক করছেন এবং ওই সীমান্তে ছুটে বেড়াচ্ছেন। এতে আর আশ্চর্যের কি আছে? ভাবছেন তো যে প্রতি নির্বাচনের আগেই তো সীমান্ত সিল করে দেওয়া হয়, প্রতি নির্বাচনের সময় বিএসএফ বাড়তি দায়িত্ব পালন করে, তাহলে এগুলো রুটিন কেন বলবো না? ঠিক, কিন্তু এবার উল্টো দিক থেকে ভাবুন, এই বিএসএফ তো স্বরাষ্ট্রমন্ত্রীকে অধীনে, এবং খোদ অমিত শাহ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তখন বিএসএফকে হিসেবের বাইরে আর রাখা যায় কি? এনআইএ তদন্তের অঙ্কের সঙ্গেই তো বিএসএফও জুড়ে যাচ্ছে, আর তার সঙ্গে আরও টুকরো টুকরো ঘটনাগুলো যোগ হচ্ছে। সব মিলিয়ে একটু ছবিটা একটু দেখার চেষ্টা করুন, দেখবেন হিসেবটা একটু অন্যরকম ঠেকছে। বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন ঝানু গোয়েন্দা RN রবি, আর তারপরই পরপর বৈঠক করেছেন সিআরপিএফ এর আইজি, ইস্টার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ডিকে সিং এবং বিএসএফ এর এডিজি ইস্টার্ন কমান্ড সুমিত শরণের সঙ্গে। সীমান্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে বুঝিয়েও বলে বিএসএফ। এরপর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল এবং তারপর দেখা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তার মানে রাষ্ট্রের কাছে পশ্চিমবঙ্গ নিছক একটা রাজ্য নয়, আর পশ্চিমবঙ্গের রাজ্যপালও শুধুমাত্র একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক অভিভাবক নন। পশ্চিমবঙ্গকে সীমান্তবর্তী বিশেষ রাজ্য হিসেবে দেখছে বিজেপি। পশ্চিমবঙ্গের ভোটের গুরুত্ব কেন্দ্রীয় সরকারের চোখে অন্য। पूरे देश की सुरक्षा बंगाल के चुनाव के साथ एक प्रकार से जुड़ी। अब एक ही रास्ता बचा है जहां से घुसपैठ होकर पूरे देश के अंदर घुसपैठिए फैलते हैं और देश की सुरक्षा के साथ खिलवाड़ करते हैं। বিএসএফ এর ডিজির বাংলায় আসা তাই রুটিন ঘটনা হিসেবে দেখা যাচ্ছে না। প্রথামাফিক মিটিংয়ের তুলনায় তাঁরও সীমান্তেই নজর বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন রাজ্যে এসে নির্বাচনের সময় অনুপ্রবেশকারীরা যাতে কোনোভাবে বঙ্গে ঢুকে অশান্তি না পাকানোর চেষ্টা করতে পারে, তার জন্য বিএসএফকে আরও বেশি সতর্ক এবং সক্রিয় থাকতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরেই দেখা গেল পশ্চিমবঙ্গে হাজির বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। বৃহস্পতিবার হাসনাবাদ সীমান্তে যান বিএসএফ এর ডিজি। সীমান্তের ওপারের জামাতের ঘাঁটিগুলিতে নজর রাখতে নির্দেশ দেন। অনুপ্রবেশ রুখতে রাতে নজরদারির ওপর জোর দিয়েছেন। রাতে নজরদারির জন্য উপযুক্ত দূরবীন ও আলোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। যেখানে নদী আছে সেখানে দ্বিগুণ নজরদারি করতে বলেছেন। বিএসএফের সবচেয়ে বেশি চিন্তা মালদা ও মুর্শিদাবাদকে নিয়ে। দুই জেলার সীমান্তবর্তী গ্রামগুলিতে নজর রয়েছে বিএসএফের। বৃহস্পতিবারই জলপাইগুড়িতে ধরা পড়েছে 14 জন বাংলাদেশি। তাদের কাছে বৈধ আধার কার্ড উদ্ধার হয়েছে। বিএসএফের সক্রিয়তা যে মোটেই বাড়াবাড়ি নয় তা বাংলাদেশি গ্রেপ্তারিতেই প্রমাণিত। मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं,
जो घुसपैठियों को वोटर बनाकर यहाँ रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है, वो बंगाल की जनता ने तय करना। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। বৃহস্পতিবার অমিত শাহ জানিয়েছেন তিনি ভোটের সময় 15 দিন পশ্চিমবঙ্গে থাকবেন। তা কি নির্বাচন পরিচালনার জন্য নাকি রাজ্যকে পাহারা দেওয়ার জন্য? বিএসএফ এর সক্রিয়তার পর অমিত শাহের সিদ্ধান্তের একটা নতুন কারণ উঠে এলো রাজ্যবাসীর সামনে। খেয়াল করে দেখুন, বিএসএফ তারাও কিন্তু ওই জামাতের ওখানে যে সংগঠন এবং ঘাঁটি সেগুলোর ওপর নজর রাখার কথা বলছে। লক্ষ্যটা কোনখানে বুঝতে পারছেন? এবার এর সঙ্গে দেখুন ওদের সব থেকে বড় দুশ্চিন্তার জায়গা যেটা বিএসএফ বলেছে ওই মালদা আর মুর্শিদাবাদ, এই দুটো জায়গাতেই তো ওই বহিরাগতর প্রবেশের এবং গণ্ডগোলে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে। কালিয়াচকের ক্ষেত্রে তো শুনতেই পাচ্ছেন, ঢুকেছে না ঢোকেনি পরের কথা, কিন্তু সাধারণ স্থানীয় মানুষ তো বলছেন বাইরের থেকে কিছু লোকজন এসেছিল। আর এর আগে মুর্শিদাবাদে যখন ওই বেলডাঙ্গার মতো ঘটনা ঘটেছিল তখনও তো অভিযোগ এসেছিল বাইরের থেকে কিছু লোকজন ঢুকে পড়েছে। এবার এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে তাহলে কমন সীমান্তের ওপার থেকে ঢুকে পড়া কিছু লোক যারা আমাদের নিরাপত্তা, আমাদের স্থায়িত্ব, আমাদের শান্তি বিঘ্নিত করছে। খেয়াল করে দেখুন, বিএসএফ সতর্ক হচ্ছে, তার সঙ্গে প্রায় 2.5 লক্ষ আধা সেনা, সঙ্গে রাজ্য পুলিশ যার নিয়ন্ত্রণ পুরোপুরি কমিশনের হাতে, মানে এখনও পুরোপুরি না থাকলেও 23 এপ্রিলের মধ্যে কমিশন পুলিশকে মোটামুটি বুঝে নেবে বলে নিশ্চয়ই হিসেব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন থেকে অভিযোগ করতে শুরু করেছেন যে তার প্রশাসন কি করছে কি করছে না কিচ্ছু তিনি জানেন না, তাকে জানানোই হচ্ছে না, সচিব পুলিশ কর্তারা তার সাথে কথাই বলছে না। তার উপর এই ভোটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে বসে 15 দিন টানা বসে থাকবেন বলে ঘোষণা করে বসে আছে। এবার খেয়াল করে দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদাধিকার বলে কেন্দ্রীয় বাহিনীগুলোর প্রধান, তার উপর তিনি দেশের পুলিশ মন্ত্রীও বটেন। তার মানে কি দাঁড়ালো? এই 15 দিন রাজ্যটা কে চালাবেন? এটা দিয়ে কিন্তু সবার ভুরু কোচকাতে শুরু করেছে এখনই, আমি বুঝতে পারছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অভিযোগটা করেনি, কিন্তু আজ বা কাল অভিযোগটা করলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। অভিযোগটা কি? ভোটের আগেই তার হাত থেকে রাজ্যটাকে কেড়ে নেওয়া হয়েছে এবং অমিত শাহ ভোটের সময় বকলমে রাজ্য চালাবেন। দেখুন, প্রশাসন তার হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে, এটা মোটামুটি তিনি দায় ঠেলার জন্য যখন বলেছেন, এবং যখন সিআইডিকে দিয়ে মোফাক্কেরুলকে গ্রেফতারির কৃতিত্ব নেওয়ার তখন আবার টেনেও নিয়েছে। কিন্তু অমিত শাহ 15 দিন রাজ্যে থাকবেন এটা ঘোষণা করে দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী এখনও এই অভিযোগটা করেননি, কারণ কোনোভাবেই তিনি এই ক্ষমতার সঙ্গে এই যোগসূত্রটা মানুষের সামনে ধরিয়ে দিতে চান না। তার ফোকাসে এখন শুধু কেন্দ্রীয় বাহিনী। রাজ্যবাসীর মাথায় জলপাইগুড়ি সম্পর্কে একটা মানে সবসময় ভয় এবং ভক্তি দুটোই আছে আর কি, আমরা একই সঙ্গে একই চোখে দেখি আর কি, এই দুটোকে মিশিয়ে। কিন্তু সেই জলপাইগুড়ি সম্পর্কেই আসলে মানুষের মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিতে চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে টাকা ছড়ানো হতে পারে। বাংলার বদনাম করা, বাংলাকে অসম্মান করা। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফের গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে যেতেই পারে। বিজেপির অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আধা সেনার বিরুদ্ধে প্রতিরোধ করতে উস্কেছেন, আর সেই মন্তব্যই
মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ আবার করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে তিনি যা বলেছেন ঠিক বলেছেন, নিজের বক্তব্য থেকে তিনি এতটুকু সরছেন না। ভোটের আগে থেকে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভয় দেখাবে আর গ্রামে গ্রামে আটকে দেবে। সেরকম বলে মা বোনেরা কি করতে হয় জানেন? যদি আপনার রাস্তা আটকে দিয়ে আপনাকে ভোট দিতে না যায়, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন, ঝাড় দিতে দিতে পরিষ্কার করুন। মা বোনদের সাহস আছে, হিম্মত আছে, লড়াইয়ের দায়িত্ব আপনাদের। মেয়েরা থাকবে আগে, ছেলেরা পাহারাদার, মেয়েরা জমিদার। জমিদার মানে গণতন্ত্র রক্ষার জমিদার, দিল্লির সন্ত্রাসী জমিদার নয়। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্যই তো এই ধরনের ঘটনা ঘটছে। আমি তো নির্বাচন কমিশনকে বলবো, মুখ্যমন্ত্রীকে আগে সেন্সর করুক, নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রচারে গিয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন, স্বাভাবিকভাবে বাংলার শান্তি শৃঙ্খলা সবকিছু বিঘ্নিত হবে। কেন্দ্রীয় বাহিনীর কাজ তো কেন্দ্রীয় বাহিনীকে করতে হবে, কেন্দ্রীয় বাহিনী করছে এবং আগামী দিনেও করবে। এবার দেখুন যে গোটা বিষয়টার মধ্যে যেটা নিয়ে রাজনৈতিক চাপানুতোর চলছে, অর্থাৎ মহিলাদের এগিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের বাংলার রাজনীতিতে একটা চেনা স্ট্র্যাটেজি। আপনারা খেয়াল করে দেখুন, সিঙ্গুরে এই ঘটনা ঘটেছে, নন্দীগ্রামে এই ঘটনা ঘটেছে, ফলে এক্ষেত্রেও সেই একই চেনা ছবি সামনে এলে তো অবাক হওয়ার কিছু থাকবে না। এবার ঘটনা হচ্ছে যে স্ট্র্যাটেজি থাকলে তার পাল্টা স্ট্র্যাটেজিও তো থাকে। আজকে আমরা দেখছিলাম যে ওই যখন এনআইএর কর্তা ব্যক্তিরা তারা তদন্তে গেছেন, তখন কিন্তু তাদের ঘিরে একটা বড় সংখ্যক মহিলা সিআরপিএফের উপস্থিতি। অর্থাৎ এই মহিলাদের দিয়ে সত্যি সত্যি তাদের বিরুদ্ধে আন্দোলনটাকে নেতৃত্ব দেওয়ানো হতে পারে, এবং সেক্ষেত্রে গোটা বিষয়টা যদি একটু বলপ্রয়োগের জায়গায় চলে যায়, তাহলে এটা কিন্তু বাংলার মননে আঘাত করতে পারে। এটা যাতে না হয় তার প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। এটার না হয় স্ট্র্যাটেজি, পাল্টা স্ট্র্যাটেজি, সেটা না হয় নেওয়া হলো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যা করছেন, এবং তাতে বাংলার মহিলারা কেন গোটা ভারতের মহিলারা যে জায়গাটায় চাপে পড়ে যেতে পারেন এবং ক্ষিপ্ত হয়ে যা খুশি করে দিতে পারেন, সেটাকে রুখবেন কোন স্ট্র্যাটেজিতে? পরিস্থিতি কোন জায়গায় চলে গেছে এটা কিন্তু চট করে বোঝা সম্ভব হবে না। এটা বুঝতে গেলে আপনাদের হাসনাবাদে যেতে হবে। সেখানে কি হয়েছে জানেন? একটা বাড়ি, লোকজন বেশি থাকেন না, অন্য জায়গায় থাকেন, মাঝে মধ্যে আসেন, পাড়ার লোকজন জানে কিন্তু, এবং বাড়িটা সুরক্ষিতই থাকে। সেই বাড়িতে চুরি হয়েছে। ভাবলেন তো পুরো লোকজন নেই, পড়ে রয়েছে বাড়িটা, নিশ্চয়ই সাফ করে দিয়ে চলে গেছে। চোর কিচ্ছু নেয়নি, সোনা গয়না টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র দামি কিচ্ছু নেয়নি। যা যেখানে ছিল সব সেখানে রয়ে গেছে। চুরি গেছে কি জানেন? একজোড়া সিলিন্ডার। সোনা দানা টাকা পয়সা নয়, ঘরের দরজা ভেঙে চোর নিয়ে গেল গ্যাস ভর্তি সিলিন্ডার। উত্তর 24 পরগনার হাসনাবাদের বিশপুর এলাকার বাসিন্দা বিমলপুরে। কর্মসূত্রে পরিবারকে নিয়ে অন্য রাজ্যে থাকেন তিনি। ফাঁকা বাড়ির দেখভাল করেন আশপাশে থাকা তাঁর আত্মীয়রাই। শুক্রবার সকালে তাঁরা দেখেন বাড়ির দরজা ভাঙা। ঘরের অন্যান্য সব জিনিস ঠিক থাকলেও উধাও গ্যাস ভর্তি দুটি সিলিন্ডার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। বাড়ি থেকে সিলিন্ডার চুরির ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। পশ্চিমবাংলায় অলিতে গলিতে তৃণমূলের জমানায় অনেক চোর খুঁজে পাবেন, এবারে এরা গ্যাস চুরিতেও হাত ফাঁসিয়ে। আমাদের এলাকায় দুটি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে। পুলিশ প্রশাসন তৎপরতার সাথে সহযোগিতা করছে যাতে দ্রুত গ্যাস সিলিন্ডার তারা ফিরে পায়। তবে হাসনাবাদেই প্রথম নয়। কিছুদিন আগে খাস কলকাতার বেলেঘাটায় চাউলপট্টি রোডেও বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ উঠেছিল। আর মহারাষ্ট্রের সম্ভাজিনগরে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেওয়ার সিসিটিভি ফুটেজ তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চুরি যাওয়ার ভয়ে অনেকেই লকারে কিংবা ভল্টে রাখেন টাকা পয়সা, সোনার গয়না। এবার তেমন করেই কি জকের ধনের মতো আগলে রাখতে হবে গ্যাস সিলিন্ডার?
মজার ছলে গৃহস্থরা তাই বলছেন। এবার আমি ভাবছিলাম অন্য কথা, জানেন তো, পুলিশ খুঁজবে কি করে? সোনা গয়না এগুলো তো খুঁজে পাওয়া যায়, গ্যাস সিলিন্ডারের রং সে তো একই রকম। এবং ধরুন গ্যাস সিলিন্ডার পাওয়া গেল, গ্যাস নেই ভেতরে, কাকে ধরবেন? গ্যাসের ওজন করা সম্ভব? এইটাই হচ্ছে সব থেকে মজার কথা। এবং যতই রাজনীতির রং চারপাশে তোলপাড় করুক, ওই গ্যাস সিলিন্ডারের রংটা এই মুহূর্তে কিন্তু আপনার আমার বাড়িতে সব থেকে বড় ইস্যু হতে চলেছে। সুতরাং ভোটের উত্তাপ সেটা খুব ভালো, কিন্তু বাড়িতে গ্যাসের উত্তাপটা বজায় রাখার ব্যবস্থা করুন, সামলে রাখুন। কারণ ওই উত্তাপটা যদি, গ্যাসটা যদি না থাকে, ওই উত্তাপটা যদি না পান, তাহলে পেটে আগুন লাগবে। তার জন্যে তৈরি থাকুন।